আবরার পেছন ঘুরে বলল, একটা কথা কি জানিস তো, কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর বেইমানরা কখনো নিজেদের বেইমানির কথা স্বীকার করে না। যাই হোক, তোর প্রমাণ চাই তো, দাঁড়া তোকে প্রমাণ দিচ্ছি। আবরার নিজের ফোন বের করলো। তারপর সাদিয়া রায়ের বেশ কিছু ছবি দেখালো, যেখানে স্পষ্ট সাদি রায়কে প্রপোজ করছে আর রায় সাদির প্রপোজ গ্রহণ করছে। কিছু ছবিতে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, আর একটা ভিডিওতে সাদি আর রায় নাচ করছে। সাদি ছবিগুলো দেখে উচ্চ স্বরে হেসে দিল। সাদি এখন নিজের শরীরের কথা ভুলে হাসতে ব্যস্ত। সাদির হাসা দেখে আবরার বলল, হাসছিস কেন এভাবে? এর পরও বলবি সব মিথ্যা, কিছু নেই তোদের মাঝে? সাদির হাসি থেমে গেল, চেহারায় দেখা দিল হাজার অভিমান। সাদি ফোনটা নিয়ে মিশকার কাছে গেল, তারপর বলল, মিশকা, আবরার কি কখনো তোমাকে আমার আর রায়ের কোনো ব্যক্তিগত ছবি দেখিয়েছে? মিশকা বলল, না, দেখায়নি আমাকে। তোমার মনে আছে মিশকা, তোমাকে প্রপোজ করার কিছুদিন আগের কথা? ওই দিন আমি, তুমি আর রায় ঘুরতে গিয়েছিলাম। তুমি আমাকে ডিয়ার দিয়ে বলেছিলে রায়কে প্রপোজ করতে। মিশকা মাথা নেড়ে সম্মতি জানালো। সাদি বলল, ওই দিনের ভিডিও আর ছবিগুলো সবাইকে দেখাও। মিশকা সাদির কথা মতো তাই করলো। আর ওই দিন যে শুধু একটা মজা করে সাদি রায়কে প্রপোজ করেছে তা আবরার বুঝে গেল। তারপর সাদি মিশকাকে বলল, মিশকা, তুমি, আমি আর রায় একবার ঘুরতে গিয়েছিলাম। তোমরা রাস্তায় ফুচকা খেতে চেয়েছিলে, কিন্তু আমি ফুচকা খেতাম না, তাই রায় আমাকে জোর করে ওই দিন তোমার সামনে ফুচকা খাইয়ে দিয়েছিল। ওই দিনের ছবিগুলো আবরারকে দেখাও তোমার ফোন থেকে। সাদির কথা মতো মিশকা আবরারকে দেখালো। অতঃপর সাদি বলল, মিশকা, তোমাকে প্রপোজ করার পর আমি তোমাকে আর রায়কে নিয়ে মজা করে নিচেছিলাম। ওই দিনের ভিডিওগুলো দেখাও আবরারকে। সবকিছু দেখার পর আবরার হিসেব উলট পালট হয়ে যাচ্ছে, কারণ সব জায়গায় মিশকা ছিল আর মিশকার ফোনের পিকগুলো দেখলে তা বোঝা যায়। কিন্তু ফুফু যখন ছবিগুলো তাকে দিত তখন তো মিশকার ছবি সেখানে থাকতো না। সাদি আবরারকে বলল। আর কোনো প্রমাণ আছে আবরার? আবরার শান্ত হলো না, কঠিন গলায় বলল, মিথ্যা। তাহলে রায় কলেজ ফাঁকি দিয়ে কেন তোর সাথে দেখা করতো? লাইফ সিরিয়াসলি, রায় আমার সাথে দেখা করতো। কে বলেছে তোকে আবরার? নিজের চোখে না দেখে বিচার করলি? হ্যাঁ, তুই সত্যি জানতে চাস রায় কোথায় যেত? আমি আর কিছু জানতে চাই না, আর না কিছু বুঝতে চাই। আমি আজকের ফ্লাইটে চলে যাচ্ছি, এটাই শেষ কথা। চলে যা, আমি বাধা দেব না। যাওয়ার আগে সত্যিগুলো জেনে যা। তুই একটু দাঁড়া, আমি আসছি। সাদি আস্তে আস্তে নিজের গাড়ির কাছে গেল। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কপাল ফেটে রক্ত ঝরছে। হাত দিয়ে নাকের রক্ত মুছতে মুছতে সাদি হেঁটে চলল। পায়ের কাঁচের টুকরো লেগে অনেক জায়গায় কেটে গেছে, তাই হাঁটতে পারছে না। প্রায় 15 মিনিট পর সাদি এলো। সাদির হাতে 3টে ফাইল। সে ফাইলগুলো একটা একটা করে খুললো, তারপর পড়তে লাগলো, যেখানে স্পষ্ট লেখা, দীর্ঘ কয়েক বছর যাবৎ রোগী ব্রেন টিউমারে ভুগছে। মাথার চারিদিকে টিউমার ছড়িয়ে পড়েছে। যে কোনো সময় রোগীর নাক, কান, মুখ থেকে রক্ত আসবে। রোগীর থেমে থেমে জ্বর আসবে। শেষ সময় রোগীর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। রোগীর মাথার চুল পড়ে যাবে। রোগীর চোখে ঝাপসা দেখবে। সাদি এক এক করে সব টেস্ট আর ডাক্তারের সকল নির্দেশাবলী পড়ে শোনালো। কিন্তু সাদি কেন এগুলো বলছে এটা কেউ বুঝতে পারছে না। আবরার বলল, এগুলো কেন আমাদের পড়ে শোনাচ্ছিস? সাদি হাসলো, তারপর কাগজগুলো আবরার কাছে এগিয়ে দিয়ে বলল। রোগীর নামটা তো আগে দেখো। আবরার এক রাশ বিরক্ত নিয়ে কাগজগুলো নিল। না চাইতেও একবার রোগীর নামটা দেখলো, আর এতেই তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আবরার চোখ থেকে 2 ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল। যতই রায়ের উপর রাগ দেখাক, কিন্তু ভালো তো সে বাসে। সাদি আবরার দিকে কিছু কাগজ এগিয়ে দিয়ে বলল, এগুলো যেই দিন রায় ডাক্তারের কাছে গেছে তার কাগজ। তারিখগুলো দেখলেই বুঝবি রায় ঠিক ওই দিনগুলোতে কলেজ যায়নি। আর ওই দিন রায় আমার সাথে দেখা করতে যায়নি, বরং ডাক্তারের কাছে গিয়েছিল। তুই কিভাবে জানলি রায়ের এই অবস্থা? আবরার বলল, রায় যে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিত সে আমার কাছের একজন বান্ধবী, প্রিয়ন্তী। ওই দিন রায় যখন ডাক্তারের কাছে যায়, আমিও সেই দিন প্রিয়ন্তীর কাছে যাই বিশেষ দরকারে।
আর সেখানে রায়কে দেখতে পাই। তারপর এক এক করে সব জানতে পারি। তারপর অনেক জোর করে ওকে পৌঁছে দিয়ে যাই। তাহলে ওই দিন যে তোরা একে অপরকে জোরে ধরেছিলি ওটা কি ছিল? আবরার বলল। রায় নিজের মেডিকেলের কাগজগুলো নিতে ভুলে গিয়েছিল, তাই আমি সেগুলো দিতে তোদের বাড়ির দিকে রওনা দিই আবার। কিন্তু তোদের বাড়ির সামনে এসে দেখি রায় গেটের সামনে বসে কাঁদছে। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছিল, তাই কথা বলতে বলতে আমাকে জড়িয়ে ধরেছিল। আবরার নিজের ফুপুর দিকে তাকালো, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ আবরার ওর ফুপির দিকে তেড়ে গেল আর গলা টিপে ধরলো। আবরার বলতে লাগলো। তোমাকে আমি ছাড়বো না। আজ তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুমি দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলেছো। তোমাকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। তুমি কেন আমার জীবনটা নষ্ট করলে? তোমাকে তো নিজের মায়ের মতোই আমি ভালোবাসতাম। তাহলে কেন ফুপু, কেন এমন করলে? আফজাল খান, মিশকা সবাই এসে আবরারকে আটকালো, কারণ আর কিছুক্ষণ আবরার যদি ওর ফুপির গলা ধরে রাখে তাহলে সে মারা যাবে। আবরার ফুপু ছাড়া পেতেই কাঁদতে লাগলো আর চিৎকার করে বলল। আমাকে ছেড়ে দাও। দিনের পর দিন আমাকে এই মহিলা ঠকিয়েছে, আমার জীবনটা শেষ করে দিয়েছে। শুধু এর জন্য আমি 2.5 বছর ধরে ঠিকমতো ঘুমাইনি। আমার সব শেষ করে দিয়েছে এই মহিলা। বাবা, আবরার হাউমাউ করে কাঁদতে লাগলো। আবরার ফ্লোরে বসে বসে কাঁদতে লাগলো। ফ্লোরে 2 হাত দিয়ে আঘাত করতে লাগলো। আফজাল খান বোনের কাছে গিয়ে ঠাস করে একটা চড় মারলো, তারপর বলল। কেন এমন করলি বল? কি এমন করেছিল আমার ছেলে যার জন্য তাকে এত বড় শাস্তি দিল? আবরার ফুপু এবার চিৎকার করে বলল। আমি কি করেছিলাম ভাইয়া যে তোমরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছ? শুধু তো ভালোই বেঁচেছিলাম। তুমি আর বাবা মিলে দীপকে কেড়ে নাওনি আমার থেকে। তোমাদের জন্য আমার সংসার হয়নি, আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি ভাইয়া। আমি যখন দীপকে নিয়ে সুখী হতে পারিনি, তখন তোমার ছেলে মেয়েরাও পারবে না। আমি সুখী হতে দেব না কখনো। বাড়ির সবাই থমকে গেল। আফজাল খান বোনের কাছে গিয়ে বলল। তুই আমাকে ভুল বুঝলি বোন। কে তোকে বলেছে দীপকে আমরা কেড়ে নিয়েছে তোর থেকে? দীপ নিজে আমাকে বলেছে, শুধু আমার জন্য। ও নিজে এখনো বিয়ে করেনি। তোমরা ওকে বলনি আমার জীবন থেকে ওকে সরে যেতে, নইলে তোমরা ওর পরিবারকে মেরে ফেলবে। আফজাল খান বোনের দিকে তাকিয়ে বলল। ঠিক আছে, আজ থেকে সব পরিষ্কার করে বলবো। তার আগে দীপ চৌধুরীর সাথে তো কথা বলি। আফজাল খান দীপ চৌধুরীকে কল করলো আর স্পিকার অন করে দিল। কিছুক্ষণ পর রিসিভ হতেই ওপাশ থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো। কি ব্যাপার মিস্টার খান, হঠাৎ আমাকে কেন কল করলেন? কল তো আমি আপনাকে করি প্রতিবার। ছেলে মেয়ে নিয়ে কেমন আছো দীপ? আমি ভালো আছি। তারা কিছুদিনের মধ্যেই আসবে বলেছে এই দেশে। কিন্তু আপনার বোকা বোনটা তো এর কিছুই জানে না। আহারে বেচারি, আমার জন্য জীবন যৌবন সব শেষ করলো। কিন্তু আমাকে দেখুন, আমি তার গোপনে বিয়ে করে সন্তানের বাবাও হয়ে গেলাম। আর প্রতি মাসে আপনার থেকে 20 লাখ করে টাকা তো পাচ্ছি। টাকা না দিলে কি করব বলুন তো? আপনার বোনকে নিয়ে আসব, তারপর বিদেশে পাচার করে দেব। আর আপনার বোনটা মনে করে আমি তাকে কত ভালোবাসি। নিজের মা বাবাকে বাঁচাতে তাকে বিয়ে করছি না। কিন্তু সে তো আর জানে না আমার মা বাবা আসলেই নেই, সব নকল মানুষ। কিন্তু দেখুন, আপনার বুড়ো বাপটার সাথে চালাকি করে আর পারলাম না। বুড়োটা তো মরেছে, আমি যে অনেক মেয়ের সাথে চিট করেছি তা ঠিক জেনে গেলেন। আর টাকার বিনিময়ে নিজের বোনটাকে বাঁচিয়ে রাখলেন। আফজাল খান ফোনটা কেটে দিলেন। এতক্ষণ সবাই সবকিছু শুনেছে। আবরার ফুপুর কাছে এখন সব পরিষ্কার। সে ফ্লোরে বসে পড়ল, চোখ দুটো পানিতে ভরে এলো। দেবতাকে এত বছর ধরে ঠকিয়ে আসছে আর সে বুঝতেই পারল না। সাদির ফোনে হঠাৎ একটা মেসেজ এলো। সাদি ফোনটা অন করতেই দেখলো প্রিয়ন্তীর মেসেজ। সাদি মেসেজটা পড়ে নিল, তারপর পেছন দিকে ঘুরে আবার হাঁটা শুরু করলো গাড়ির দিকে। আবরার সাদির দিকে তাকিয়ে দেখলো সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর চলে যাচ্ছে। আবরার দৌড়ে গেল সাদির কাছে। আবরার দৌড়ে গিয়ে বলল।
সাদি ভাই আমার, আমাকে একবার রায়ের কাছে নিয়ে যাবি তুই? একবার নিয়ে চল না প্লিজ। সাদি আবরার দিকে তাকালো না, নিজের মতো হেঁটে চলল। এবার আবরার সাদির 2 পা জড়িয়ে ধরলো আর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমার মতো পাশান হয়ে যাস না তুই, একটু দয়া কর আমার উপর। আমি আজকের পর আর রায়ের কাছে যাব না, কথা দিচ্ছি তোকে। একটু নিয়ে চল না আমাকে, তোর দুটো পায়ে পড়ি ভাই। আমার সব কিছু তুই নিয়ে নে, কিন্তু রায়ের কাছে একবার নিয়ে চল না সাদি। সাদি আবরার কাছ থেকে নিজের পা ছাড়ালো, তারপর বলল, রায়ের কাছে গিয়ে কি করবি আর? সহ্য করতে পারবি না আবরার। ও এখন আর আগের রায় নেই। জীবন মরণের শেষ প্রান্তে মেয়েটা এখন। এতক্ষণে সবাই চলে এসেছে। সাদি মিশকার দিকে তাকিয়ে বলল, জানিস মিশকা বলতো রায়ের চুল নাকি অনেক সুন্দর, কিন্তু আজ রায়ের মাথায় একটা চুল খুঁজে পাবি না। আন্টি বলতো রায়ের চোখে নাকি হাজারো মায়া, কিন্তু আজ রায়ের চোখের নিচে কালো কুচকুচে হয়ে গেছে। মেয়েটা পরশু রাতে ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়েছিল। মরার মতো নিয়ে গেছি ওকে আমি হাসপাতালে। ডাক্তার বলেছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান না আসলে ওকে মৃত ঘোষণা করবে। একটু আগে জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থা ভালো না। প্রিয়ন্তী আমাকে ওর আত্মীয় স্বজনকে ওকে শেষবারের মতো দেখতে আসতে বলেছে। আমি ওর বাড়িতে জানিয়েছি, যদি শেষবারের মতো দেখতে চাস তাহলে চল তোর রায়কে দেখতে। আবরার বাড়ির সবাইকে নিয়ে বের হয়েছে হাসপাতালের উদ্দেশ্যে। আবরার যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে। আবরার বারবার নিজের চোখের পানি হাত দিয়ে মুছে নিচ্ছে। সাদির বলা ঠিকানায় আবরার সবাইকে নিয়ে যাচ্ছে। অপরদিকে আবরার ফুপু বাড়ি থেকে বের হয়ে গেল। সবাই চলে যাওয়ার পর কিছুক্ষণ পর সেও বেরিয়ে গেল। গাড়ি চালাতে চালাতে আবরার ফুপু তার প্রেমিক দীপ চৌধুরীকে কল করলো। কল করার কিছুক্ষণ পরেই দীপ ফোন রিসিভ করলো। রিসিভ করেই দীপ চৌধুরী বলল, কি হয়েছে? এই অসময়ে কল কেন করলে? তোমার সাথে একটু দেখা করা প্রয়োজন। আমি বাসা থেকে টাকা পয়সা গহনা সব নিয়ে চলে এসেছি, তুমি চলে এসো তাড়াতাড়ি। দীপ চৌধুরীর চোখ টাকা আর গহনার কথা শুনে চকচক করে উঠল। নিজেকে সামলে সে বলল, এখন তুমি কোথায় আছো? তোমার ফার্ম হাউসের কাছেই আছি আমি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, সাথে কোনো ড্রাইভার বা অন্য কাউকে নিয়ে এসো না। বুঝতেই তো পারছো কোটি কোটি টাকার ব্যাপার, কেউ দেখলে সন্দেহ করবে। তারপর আমি যেখানে খুশি চলে যাব। এসে পড়ো। আবরার ফুপু ফোন কেটে দিল। এদিকে দীপ চৌধুরী খুশিতে মনে হয় পাগল হয়ে যাবে। সে সাথে সাথে নিজের অফিস থেকে বের হয়ে ফার্ম হাউসের দিকে রওনা দিল। অন্যদিকে আবরার গাড়ি হাসপাতালে এসে পৌঁছে গেছে। আবরার গাড়ি থেকে নেমে হাসপাতালের ভিতরে দৌড়ে গেল। সাদির কথা মতো আবরার 3 তলায় চলে গেল। আবরার কোনো হুঁশ নেই, কিন্তু আবরার সেই কেবিনের কাছে গিয়ে দেখলো কেবিনটা ফাঁকা, কেবিনে কেউ নেই। আবরার একটু দূরেই একজন নার্সকে দেখতে পেল। আবরার তার কাছে দৌড়ে গেল, তারপর বলল, এই কেবিনে রায় নামের যে রোগী ছিল উনি কোথায়? নার্স বলল, আপনি কি ওনার বাড়ির লোক? আমি ওর স্বামী, একটু দয়া করে বলুন না কোথায় আছে। এতক্ষণ সবাই চলে এসেছে আবরার কাছে। নার্স নিরাশ কণ্ঠে বলল, রোগীর অবস্থা খুব খারাপ। জ্ঞান ফেরার পর থেকে শুধু সাদি নামের কাউকে খুঁজছে রোগী, কিন্তু অবস্থা খারাপ হওয়ার কারণে আমরা তাকে স্পেশাল কেবিনে পাঠিয়ে দিয়েছি। আপনারা আমার সাথে আসুন। নার্স কিছুক্ষণ পর সবাইকে নিয়ে গেল। কেবিনের ভেতরে ঢোকা নিষেধ, তাই নার্স গিয়ে ডাক্তারকে খবর দিল যে সাথী এসেছে। সাথে সাথে কেবিনের ভেতর থেকে সিনিয়র ডক্টর বের হলেন, তারপর বললেন, আপনাদের মতো সাদিকে রোগী তাকে দেখতে চাইছে, আপনি তাড়াতাড়ি যান। সাদি দেরি করলো না, ভেতরে প্রবেশ করলো। একটু দূরেই একটা স্বচ্ছ বিছানায় রায় শুয়ে আছে। সাদিকে দেখে তার মুখে যেন হাসি ফুটলো। সাদি কাঁদছে। সাদি রায়ের মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বলল, আমায় এত কেন খুঁজতেছিলি? আমি তোর কে হই? সাদি ভাই, এভাবে বলো না। তুমি আমার মায়ের পেটের ভাই না হলেও তার থেকে বেশি। এত দেরি কেন করলে আসতে? আর একটু দেরি করে এলে হয়তো আমাকেই আর পেতে না। তোমার কি হয়েছে? তোমার কি কেউ মেরেছে? আমার কথা বাদ দে, আগে বল তুই কেমন আছিস? আমার কথা ছাড়ো, আমার একটা কথা রাখবে ভাই? ধরে নাও শেষ ইচ্ছা, প্লিজ।
একদম আজে বাজে কথা বলবি না। তোর যা চাই আমি সব এনে দেব। বলে ফেল কি তোর চাই। একবার আবরারকে আসতে বলবে? তাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। তাকে একবার ফোন করে আসতে বলো না সাদি ভাই। আমার হয়তো আর বেশি সময় নেই। তার কাছে যে আমার অনেক কিছু চাওয়ার আছে, অনেক পাওনা মেটানোর আছে। প্লিজ তাকে একবার এখানে আসতে বলো। আবরার বাইরে আছে, আমি ওর কাছেই গিয়েছিলাম, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। রায়ের চোখে জল এলো। লোকটা তার সব জানে, সব কথা বোঝে। সাদি বাইরে চলে গেল। তারপর আবরারকে দেখে বলল, ভিতরে যা আবরার, রায় শেষবারের মতো তোকে দেখতে চায়। দেরি করিস না আবরার, যা তাড়াতাড়ি। আবরার আর দেরি করলো না, কেবিনের মধ্যে ঢুকে গেল। আবরারকে দেখে বাকি সব নার্স ডাক্তাররা বেরিয়ে গেল। আবরার পা কাঁপছে, তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আবরার তো এই রায়কে চেনে না। এই মেয়েটাই কি কয়দিন আগেও তার সব কাজ করতো? না, এটা তার রায় হতেই পারে না। তার রায়ের এই কি অবস্থা? আবরার এক ধ্যানে রায়ের দিকে তাকিয়ে আছে। আবরারকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রায় বলল, কি ব্যাপার দাঁড়িয়ে আছেন যে? আমার কাছে আসবেন না? একটু আসুন না আমার কাছে। খুব বেশিক্ষণ কষ্ট দেব না আপনাকে। আবরার দৌড়ে রায়ের কাছে গেল। তারপর চাপটে জড়িয়ে ধরল। আবরার হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, এত বড় একটা রোগের কথা আমাকে আগে কেন বললে না? আমি কি এতটাই অপদার্থ যে চিকিৎসা করাতাম না? এত রাগ আমার উপর তোমার যে সব লুকিয়ে গেলে আমি এখন কি নিয়ে বাঁচবো? তুমি এটা কেন করলে? আপনি এভাবে কাঁদবেন না দয়া করে। আপনার কষ্ট দেখলে আমার বড্ড কষ্ট হয় আবরার। আমি আপনার কান্না সইতে পারি না। রায় কথাগুলো বলতে বলতেই অক্সিজেন মাস্ক খুলে ফেলল। রায়কে মাস্ক খুলতে দেখে আবরার বলল, এটা কেন খুলছো তুমি? রায় হাসলো। তারপর বলল, এমনিতেও আমার প্রায় আয়ু ফুরিয়ে এসেছে আবরার। আজরাইল আসবে, এটা আর কেউ না বুঝলেও মৃত ব্যক্তি বোঝে, যেমন আমি বুঝছি এখন। আজ আমি যা যা বলবো আপনি ঠিক তাই তাই করবেন। কথা দিন আপনার। সারা জীবন তোমার কথা শুনবো, তুমি শুধু আদেশ করে যেও। সারা জীবন কথাটা আমার জন্য মানায় না আপনার। আপনার মনে আছে আপনি আমায় একদিন বলেছিলেন আপনাকে সেবা করার বিনিময়ে আমার কি চাই? আজকে আমি তার বিনিময় চাইব। দিবেন আমাকে? তুমি শুধু বলে যাও। জানেন, আপনার সাথে একবারই শেষ হয়ে সারা রাত গল্প করার বড্ড লোভ ছিল আমার, কিন্তু তার হলো না। আমার পাশে একটু শুয়ে পড়ুন না। আজ আপনার বুকে একটু শুতে দিবেন? আপনার বিছানার মতো বড় বিছানা নয় এটা, কিন্তু ভালোবেসে আগলে নিলে জায়গা রয়েও যাবে। আবরার দেরি করলো না, রায়ের পাশে শুয়ে পড়ল। রায়কে নিজের বুকে জড়িয়ে ধরল আলতো হাতে। রায় তৃপ্তির হাসি হাসলো। তারপর বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন? আবরার রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটু পরপর আবরার কেঁপে উঠছে। হয়তো আজ আবরারও কাঁদছে। রায় নিজের ভাঙা গলায় বলল, আমার মাথায় এখন আর আগের মতো চুল নেই। আপনার কি খুব বিরক্ত লাগছে আপনার? বিরক্ত লাগলেও আজ আপনার নিস্তার নেই। আমরা জানেন আপনাদের বাগানে যেই রক্তজবা গাছটা আছে, ওইখান থেকে আপনার বারান্দা স্পষ্ট দেখা যায়। আমার শেষ ঘরটা ওখানে বানিয়ে দেবেন আপনি? আপনি যখন অকারণে সেখানে এসে দাঁড়াবেন বারান্দায়, তখন আমি নয়ন ভরে আপনাকে দেখব। আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে চন্দ্রবিলাস করবেন, তখন আমি আপনাদের দেখে আমার নিজের চাগুলো মিটিয়ে নেব।
আবরার এবার জোরে কেঁদে দিল, তারপর বলল, আর বলো না প্লিজ, আমি আর পারছি না। আজ আমায় বলতে দিন আবরার, আমি যে আর সময় পাবো না। জানেন, আমার ছোটবেলা থেকে খুব শখ ছিল লাল বেনারসি পরে, গয়না পরে, লাল টুকটুক বউ সেজে শ্বশুর বাড়ি যাব, কিন্তু তা আর যাওয়া হলো না। কিভাবে সবাই ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। তবে এবার সাদা শাড়ি পরে যাব। আপনার বাড়িতে হয়তো পালকিতে চড়ে যাওয়া হলো না, কিন্তু খাটিয়াতে করে যেতে পারবো এবার। আপনার আর আমার বিয়েতে কাজই এলো না। সবাই আমার কবুল বলার জন্য অপেক্ষা করলো না, কিন্তু জানা যায় ঠিকই আসবে। কাতারে কাতারে লোক দাঁড়াবে। আমাকে একটা চুমু দেবেন আপনার? একটা প্রথম আর শেষ চুমু দেবেন আমাকে? দয়া করে এই চাওয়া থেকে আমাকে বঞ্চিত করবেন না। আবরার রায়ের মুখটা 2 হাতে আগলে নিল। এই মুখটা তার ভালোবাসার মানুষের। কই, আগে তো এইভাবে দেখা হয়নি, আগে তো এত কাছে আসা হয়নি। সবই অসম্পূর্ণ রয়ে গেল। আবরার রায়ের কপালে চুমু দিতে গিয়ে আবরার কেঁদে দিল। আপনি কাঁদছেন কেন আপনার? আর আমার কত ভালো লাগছে আপনি জানেন? প্রেমিকে প্রথম চুমু অমৃতের মতো কাজ করে, যা প্রেমিকাদের বাঁচতে শেখায় 1000 বছর। অপরদিকে আবরার ফুপু হাতে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে পানি। একটু একটু করে এগিয়ে যাচ্ছে দ্বীপের কাছে। তিনি একটু দূরেই দীপ চৌধুরী মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। একটু দূরেই আবরার ফুপু রাহানা খান ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ছুরিটা রক্তে রঞ্জিত হয়ে আছে। ছুরিটার থেকে টপ টপ করে রক্ত পড়ছে। রাহানা খান এগিয়ে আসে দীপ চৌধুরীর দিকে। দ্বীপের দিকে তাকিয়ে রাহানা খান বলল, কি ভেবেছিলে তুমি আমাকে ঠকাবে আর আমি জানার পরও কিছু বলবো না? আমি সবার মতো অত ভালো নই দীপ। দীপ চৌধুরীর 2 হাত জোর করে নিজের প্রাণ ভিক্ষা চাইল। কিছুক্ষণ আগে দীপ চৌধুরী তার ফার্ম হাউসে আসে। গেটের বাহিরে রোহানা খান দাঁড়ানো ছিল। দীপ চৌধুরী গাড়ি থেকে নেমে গেট খুলল, তারপর রোহানা খানকে নিয়ে ভেতরে ঢুকে পড়ল। দীপ চৌধুরী কথা বলতে বলতে বাড়ির ভেতরে ঢুকতে গেল। ভেতরে ঢুকতেই নিজের পিঠে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। রোহানা খান দীপকে কিছু বলার সুযোগ না দিয়েই পর পর কয়েকটা ছুরির আঘাত করল। আমাকে কেন মারতে চাইছো রোহানা? আমি কি করেছি? দীপ চৌধুরী বলল। রোহানা খান দীপ চৌধুরীর গলা চেপে ধরে বলল, তুই জানিস না কি করেছিস? তুই দিনের পর দিন আমাকে ব্যবহার করেছিস, আমাকে ঠকিয়েছিস, আমার জীবনটা শেষ করে দিয়েছিস। দিনের পর দিন মিথ্যাচার করেছিস। তোর জন্য আজ 4টা জীবন আমি শেষ করে দিয়েছি। তুই একটা নরখাদক। তোর মতো জানোয়ারদের বাঁচার অধিকার নেই। রোহানা খান কথাগুলো বলে দীপ চৌধুরীর বুকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে লাগলো। রোহানা খানের কোনো হুঁশ নেই। সে তো একটা বিশ্বাসঘাতককে শাস্তি দিতে ব্যস্ত। একটা সময় রোহানা খান দেখলো দীপ চৌধুরী আর নড়ছে না। তার চোখ দুটো স্থির হয়ে আছে। রোহানা খান হাতের ছুরিটা ফেলে দিল। তারপর একটা বিকট চিৎকার করে উঠল। চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে বলল, কেন এমন করলে আমার সাথে দীপ? আমি কি এমন করেছিলাম? ভালোবাসলে এমন কেন শাস্তি পেতে হবে বলতে পারো? তোমার এত টাকার লোভ, আমাকে বলতে পারতে টাকার কথা। কিন্তু তুমি সব শেষ করে দিয়েছো। আমি তো খারাপ ছিলাম না, তুমি আমায় খারাপ বানিয়েছো। আমি তো খুনি ছিলাম না, তুমি আমায় খুনি বানিয়েছো। রোহানা খান তার ভালোবাসার মানুষটাকে বুকে ধরে চিৎকার করে কাঁদতে লাগলেন। তোমায় মুক্তি দিলাম এই পাপের দুনিয়া থেকে দীপ। ভালো থেকো ওই পারে। অপরদিকে রায় আবরার বুকে শুয়ে আছে। দুজনে কাঁদছে। আবরার কান্নার শব্দ হলেও রায় নিঃশব্দে কাঁদছে। রায় কাঁদতে কাঁদতে বলল, আবরার, এটা কিন্তু আমাদের প্রথম আর শেষ আলিঙ্গন। এরপর আর এই পারে আলিঙ্গন হবে না। আমি তোমার কিছু হতে দেবো না। তুমি কেন আমায় বললে না রাই? এতটা অমানুষ আমাকে কিভাবে ভাবলে তুমি? রায় মুচকে হেসে বলল,
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না। খ্যাপা ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না। না না না, ছেড়ে দেব না। রায় থামলো, তারপর বলল, আমায় কিছু সময়ের জন্য নিজের সাথে মিশিয়ে নিন না আপনার, কারণ তারপর আর সুযোগ পাবেন না। আমি আর আমার ভালোবাসা তারপর মাটির তলায় বন্দি হয়ে যাব। জানেন আপনার, আপনার থেকে আমার আরও একটা শেষ আবদার আছে। আপনার মনে আছে আমাকে দেওয়া আপনার প্রথম উপহারের কথা? ওই শাড়ি গহনা যদি আপনি আপনার দ্বিতীয় বউকে দেন, তাহলে আমি বড্ড কষ্ট পাবো আপনার। ওইগুলো যেন ওভাবেই থাকে, কারণ আপনার প্রথম সব জিনিসই আমার অধিকার। আপনার প্রথম চুমু আর আলিঙ্গনের মালিকও কিন্তু আমি। তবে একটাই দুঃখ, আপনার প্রথম সন্তানের মা হতে পারলাম না। জানেন, আপনার গাড়ি দুর্ঘটনা যত কষ্ট পেয়েছি, তার থেকেও বেশি তৃপ্তি পেয়েছি। কেন জানেন আপনার? আমি সব সময় আপনার সাথে থাকতে পেরেছি, আপনাকে ছুঁতে পেরেছি। রায় একটু থেমে বলল, আপনার দয়া করে আমার শেষ বিদায়ের সাজটায় যেন কোনো কমতি না থাকে। মনের মতো বউ তো আর সাজা হলো না, কিন্তু কাফনের সাদা সাজে যেন কমতি না থাকে। অনেক দিন বাঁচতে ইচ্ছে ছিল, কিন্তু মরণ ব্যাধি রোগ সব শেষ করে দিল। আমার লাশটা বেশিক্ষণ মাটির ওপর রাখবেন না আপনার। আমার লাশটা সহ্য করতে পারবেন না। এক জীবনে কত আঘাত নেওয়া যায় বলুন তো? মায়ের মৃত্যু, বাবার অবহেলা, সৎ মায়ের অত্যাচার, মিথ্যে অপবাদ, আপনজনদের ভুল বোঝা, স্বামীর অবহেলা, আর শেষে এই মরণ যন্ত্রণা। আমার বন্ধ চোখের কষ্টগুলো চাপা দেওয়াই থাক। আপনার জন্য ওই পারে অপেক্ষায় থাকব। জানি না এবারের অপেক্ষা কতটা দীর্ঘ হবে, তবে দেখা হবে জান্নাতের বাগিচায়। আপনার আলিঙ্গনের অপেক্ষায় থাকব। সময় হলে না হয় চলে আসবেন। এই দুনিয়ায় আপনাকে পাওয়া হলো না, কিন্তু ওই দুনিয়ায় আমার খোদা আমাকে ফিরিয়ে দেবে না। আমার পক্ষ পিঞ্জরার পাখিটার যাওয়ার সময় হয়ে গেছে। আপনার বিদায় নিচ্ছি। আপনার নতুন জীবনের শুভকামনা রইল। আবরা চিৎকার করে উঠল, এ না রাই, এমন করিস না আমার সাথে। এ ডাক্তার, আমার রাইকে দেখো না, আমার রাই কথা বলছে না। হে আল্লাহ, আমার সাথে এমন করো না আল্লাহ, আমি সহ্য করতে পারবো না। রাই, এ রাই, কথা বল। এই রায়ের হাত পা কাঁপছে। ডাক্তাররা দৌড়ে এসেছে। রায়ের চোখ উল্টে গেছে, নাক মুখ থেকে সাদা ফ্যানার সাথে বেরিয়ে এলো রক্তের ধারা। আবরা রায়কে বুকে চেপে ধরে বলল, আমাকে এভাবে শাস্তি দিস না। তুই তুই যা বলবি সব করবো আমি। মা বাবা, আমার রাইকে বাঁচাও। ও আল্লাহ, আমি এখন কি করব? রায়ের কাঁপতে থাকা শরীরটা থমকে গেল। নিথর হয়েই আবার কোলে পড়ে রইল। মিনিটে ওঠা নামা করার সবুজ দাগটা সমান হয়ে গেছে। ডাক্তাররা রায়ের হাতের কবজি ধরে পালস চেক করলেন। তারপর রায়ের নিশ্চুপ চোখ দুটো বন্ধ করে দিল। চোখের কোণ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল রায়ের। আবরার উঠে ডাক্তারের কাছে গেল, তারপর বলল, এ ডাক্তার, তুই আমার রায়ের চিকিৎসা না করে দাঁড়িয়েছিস কেন? তোদের মনিটর থেমে আছে কেন? এই আমার রাইকে বাঁচা না তোরা।
আবরার কান্নায় ভেঙে পড়ল। ডাক্তারের পা জড়িয়ে ধরে বসে পড়ল আবরার। এরাই মারা গেছে। আবরার পাগলের মতো বিলাপ করছে। হাসপাতালে ডাক্তারদের কাছে যাচ্ছে আর বলছে, এ ডাক্তার ভাই, আমার বউটাকে বাঁচিয়ে দে না। আমার সব টাকা নিয়ে নে তোরা, কিচ্ছু লাগবে না, তোরা নিয়ে যা সব, শুধু আমার বউটাকে বাঁচিয়ে দে, তোদের পায়ে পড়ি আমি, কিছু একটা কর ভাই তোরা। আবরার তার বাবার কাছে গেল দৌড়ে। ও বাবা, তুমি তো সব পারো, আমার রাইকে একটু কথা বলতে পারো না বাবা? আমি আর পারছি না। ও বাবা, আমি রাইকে নিয়ে চলে যাব অনেক দূরে, আর ফিরে আসবো না কখনো। কোনো টাকা আমার লাগবে না, শুধু ওকে কথা বলতে বলো না। আফজল খান ছেলের গালে হাত বুলিয়ে বললেন, রায় আর আমাদের মাঝে নেই বাবা। টাকা দিয়ে মানুষকে বাঁচানো যায় না। তোমরা কেউ আমার আপন না, সবাই আমার শত্রু। তোমরা আমার কাউকে লাগবে না। আবরা চিৎকার করে কথা বলতে বলতে রায়ের কাছে গেল। তারপর বলল, তোকে আর কি বলবো, তুইও তো আমাকে বুঝলি না। সবার মতো তুইও দিনের পর দিন সব লুকিয়ে গেলি। কথা বল আমার সাথে, এরাই কথা বল না একটু। আবরা চিৎকার করে কথাগুলো বলতে বলতে কেঁদে দিল। আনিলা বেগম ছেলের কাছে দৌড়ে গেলেন। তারপর বললেন, আবরার, তুমি কি চাও না রায় এখন একটু ভালো থাকুক? যদি তুমি ওকে ভালোবাসো তাহলে এইভাবে পাগলামি করো না বাবা, ওকে নিয়ে যেতে হবে তো। আবরার কোনো কথা বলল না, উঠে দাঁড়ালো আবরার। তারপর রায়ের নিথর শরীরটা নিজের কোলে তুলে নিল। রায়ের নিথর শরীরটা আবরার বুকের সাথে লেপ্টে আছে। আনিলা বেগম আবরারকে বললেন, এটা কি করছো আবরার? রায়কে লাশবাহী গাড়িতে করে নিয়ে যাবে হাসপাতাল থেকে? মরা মানুষকে ওই গাড়িতে ওঠায় মা, কিন্তু আমার রায় আমার কাছে মৃত নয়। আমি নিজেই আমার বউকে তার শেষ ঠিকানায় রেখে আসবো। আবরার হেঁটে চলল হাসপাতালের বাইরে। কেউ আবরারকে বাধা দিল না। আবরার রায়কে নিয়ে গাড়িতে বসালো। তারপর গাড়ি চলতে শুরু করলো। আবরার নিজের স্ত্রীকে আলতো করে জড়িয়ে আছে। রায় চুপ করে শুয়ে আছে, কোনো সারা শব্দ নেই। অন্যদিকে আফজাল খানের মোবাইলে পুলিশের নাম্বার থেকে একটা কল আসে। ওপাশ থেকে কথা শুনতেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। আফজাল খান কাউকে কিছু না বলে পুলিশ স্টেশনের দিকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আবরার গাড়ি বাড়িতে এসে গেছে। আবরার পেছনে গাড়িতে সবাই এসেছে, সবাই কাঁদছে। আফজাল খান নিজের বোনের সামনে বসে আছে, তার চোখেও পানি। রোহানা খান মাথা নিচু করে বলল, আমাকে পারলে মাফ করে দিও। আর দীপকে আমি তার পাপের শাস্তি দিয়েছি, আর তাকে ভালোবেসে আমি যেই ভুল করেছি তার শাস্তি এখন আমি ভোগ করব। রায়ের কাছে আর মাপ চাইতে পারলাম না, সে যেন আমায় মাফ না করে, আমি সেটার যোগ্য নই। রায় আর বেঁচে নেই রোহানা, আফজাল খান বললেন। রোহানা খানের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, আমার এই অভিশপ্ত জীবন থেকে আর মুক্তি হবে না ভাইয়া। ওই মেয়েটার দীর্ঘ নিঃশ্বাস আমার পরকালও শেষ করে দেবে। তুমি আমার মতো একটা জঘন্য মেয়ের জন্য নিজের সময় নষ্ট করো না। রায়ের কাছে যাও, বাবার মতো তার শেষ কাজগুলো করে যাও, আর আমাকে এখান থেকে বের করার চেষ্টা করো না কখনো। অপরদিকে রায়ের শেষ গোসল হয়ে গেছে। একটু পরেই জানাজা। রায়ের মা, বাবা, মামা, মামিও এসেছে। তারাও কান্নায় ভেঙে পড়েছে। সবাই রায়কে শেষবারের মতো একটাবার দেখে নিল। রায়ের জানাজা শেষ হলো। তারপর তাকে মাটির ঘরে রেখে দেওয়া হলো। সাদি নিজের হাতে সব কাজগুলো করেছে। রায়কে 3.5 হাত মাটির নিচে আপন ঘরে রেখে দেওয়া হলো, যেখান থেকে কেউ চাইলেই আর ফিরে আসতে পারে না। আমরা শুধু বাগানের এক কোণায় বসে বসে সব দেখছিল। একটা পাথরের মতো বসে আছে সে, তার কোনো হেলদোল নেই, শুধু তাকিয়ে আছে রক্ত জোবা গাছটার নিচে কবরটার দিকে। একের পর এক খানবাড়ি খালি হয়ে গেছে, শুধু আত্মীয় স্বজনরা আছে। রোহানা খানের ব্যাপারটা সবাই জেনে গেছে, কিন্তু যাবে না তার কাছে। বাড়িতে এখনো কান্নার রোল। সন্ধে হয়ে রাতের অন্ধকার নেমে গেছে। আবরার এক পলক কয়েকবার কবরটার দিকে তাকালো, তারপর উঠে দাঁড়ালো। আবরার বাড়ির ভেতরে ঢুকলো। তার পুরো শরীর ধুলো বালি মাখা। আবরার কারোর সাথে কোনো কথা না বলে ঘরের ভেতরে ঢুকলো।
আবরার কাভার্ড খুলল। সেটার ভেতর থেকে রায়ের দেওয়া তার প্রথম শাড়ি চুড়িগুলো নিয়ে নিল। অতঃপর রায়ের তাকে দেওয়া পাঞ্জাবিটা বের করে নিল। তারপর আবারও নিচে নেমে গেল। মিশকা আবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, কোথায় যাচ্ছ ভাইয়া? আবরার কথা বলল না। মিশকা আবারও বলল, ভাইয়া কথা বলছো না? আবরার মিশকাকে ঝাড়া মেরে সরিয়ে দিল। তারপর বলল, আমি তোকে কেন বলবো কোথায় যাচ্ছি? আমার বউ বাইরে ঘুমিয়েছে, সে একা থাকতে ভয় পায় জানিস না, তার কাছে যাচ্ছি। একদম আমাকে জ্বালাবি না, সর সামনে থেকে। আবরার আচরণ অস্বাভাবিক। সে স্বাভাবিকভাবে কথা বলেনি। রায়কে আবরার সত্যি ভালোবাসতো, কিন্তু তা তো আর প্রকাশ করতে পারল না। আবরার রায়ের কবরের কাছে বসে আছে। আবরার রায়ের মাথার দিকটায় বসে বলল, এখন খুব শান্তিতে আছো তাই না? আজ তোমাকে ঘুমাতে দিতে ইচ্ছে করছে না। দেখেছো আজ আকাশে কত বড় চাঁদ উঠেছে, কত আলো চারিদিকে। কিন্তু দেখ, আমার আকাশের চাঁদটা মাটির তলায় শুয়ে আছে, কোনো আলো নেই আমার দুনিয়ায়। আবরা নিজের পাঞ্জাবির পকেট থেকে বনফুলগুলো বের করলো। তারপর বলল, দেখেছো তোমার দেওয়া বনফুলগুলো এখনও আছে, কিন্তু তুমি আর নেই। তোমার শাড়ির ভাঁজে এখনও তোমার ঘ্রাণ মেলে, কিন্তু তুমি নেই। আমার ভালোবাসা আজ মাটির তলায় বন্দি। আবরার আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, আমার বড্ড কষ্ট হচ্ছে। তুমি তো অন্তরে সব জানো, আমাকে একটু শান্তি দাও খোদা। আবরা চোখ দুটো পানিতে গড়িয়ে পড়ল। চোখের পানি গাল বেয়ে গলা অতিক্রম করেছে। রাত 1টা বাজে। আবরার এখনো কবরের কাছে বসে আছে। অনেকে তাকে নিতে এসেছে, কিন্তু যায়নি। তার রায় নাকি ভয় পাবে এখানে একা থাকতে, তাই বাধ্য হয়েই সবাই ফিরে গেল। আবরার রায়ের ডান দিকে শুয়ে পড়ল। বুকের মধ্যে রায়ের শাড়িটা চেপে ধরল। আবরার রায়ের কবরের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। রাতের অন্ধকারে আবরার নিঃশব্দে কান্না চোখের পানি আড়াল করল। সকাল 9টা বাজে। খানবাড়িতে আজ আবারও মানুষের ভিড় জমেছে। তবে আজ কেউ রায়ের জন্য আসেনি। সবাই খানবাড়ির বড় ছেলে আবরার খান জয়কে শেষবারের মতো দেখতে এসেছে। বাড়ির সামনেই একটা খাটিয়াতে আবরার লাশটা সাদা কাপড় দিয়ে ঢাকা। একটু আগেই তাকে ডাক্তার মৃত ঘোষণা করেছে। সকাল 5টার দিকে মিশকা আর আফজাল খান আবরারকে নিতে আসে। অনেক ডাকার পরেও আবরার ওঠে না। অনেক চেষ্টা করেও আবরারকে কেউ ওঠাতে পারেনি। অবশেষে আফজাল খান বাড়িতে ডাক্তার ডাকে। ডাক্তার তাকে মৃত ঘোষণা করে দেয়। ডাক্তারের ভাষ্যমতে আপনজনকে হারানোর কষ্ট সইতে না পেরে কাল রাতেই হার্ট অ্যাটাক করেছে সে, যার ফলে মৃত্যু হয়েছে। একটু পরেই হয়তো আবরার গোসল, তারপরে জানাজা হবে। তাকেও রায়ের পাশে কবর দেওয়া হবে। রায়ের পাশেই কবর খোঁড়া হচ্ছে। সবাই কাঁদছে। নিজের প্রাণপ্রিয় বন্ধুকে ধরে সাথী কাঁদছে। চারিদিকে আজ হাহাকার। কোথাও কেউ ভালো নেই। শ্রাবণ আধারে সব ঢেকে গেছে। কিছু ভালোবাসা মাটির তলায় চাপা পড়ে যায়। কিছু ভালোবাসা মিলনের অপেক্ষায় রয়ে যায়। কিছু ভালোবাসা অবকাশিত রয়ে যায়। কিছু ভালোবাসা আর্তনাদ করে আপন মানুষটাকে আবারও দেখার। কিছু ভালোবাসা আর্তনাদ করে আবারও ফিরে আসার। কিছু ভালোবাসা হারিয়ে যায় কালারের বিবর্তনের ধোঁয়ায়। তবুও ভালোবাসাকে ভালোবাসি। যারা এতদিন সাথে ছিলেন তাদের প্রাণ ঢালা ভালোবাসা। সবাইকে বলবো একটু কষ্ট করে হলেও আপনাদের মনের অনুভূতিগুলো জানিয়ে যাবেন। আবারও ফিরে আসবো নতুন গল্প নিয়ে।